হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিস্ট, আই হোপ যে তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং নিজস্ব পরিবারের সাথে সুস্থ, স্বাভাবিক এবং সুরক্ষিত অবস্থায় আছো। তো আজকের জেনারেলি যে টপিকটা নিয়ে ক্লাস করছি সেই টপিক নিয়ে কিন্তু ক্লাস করার কোনো রকম ইন্টেনশন আমার ছিল না, বাট তা সত্ত্বেও আমি এই ক্লাসটা অ্যাটেন্ড করছি ওয়ান অ্যান্ড অনলি রিজন দ্যাট most of the students I have seen ever in my life that they find difficulties to understand the key differences between two kinds of electricities. One is called statics and other is current. Okay, so before I'm going to discuss the differences between two kinds of electricities, I would like to mention the formal definition of electricities. Okay, so what is electricity? What is the formal definition of electricity? Electricity, a form of energy. Remember, electricity is a form of energy which is occurred from the charge carriers as electrons, protons. Neutron is not charge carriers, so electrons and protons. To static accumulation of charges or dynamic process of current. So generally আমরা কি বুঝলাম? Electricity হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, এনার্জির একটা অংশ। যে এনার্জিকে তো আমরা অনেক রকমভাবে জানি, এনার্জির অনেক ফর্ম হতে পারে। সো ইলেকট্রিসিটি একটা ফর্ম জাস্ট। সো এর দুটো অংশ, বেসিক্যালি ইলেকট্রিসিটিকে দুটো অংশতে ডিভাইড করা হচ্ছে। ওয়ান ইজ কল্ড স্ট্যাটিক, অ্যানাদার ইজ কারেন্ট। আফটার কমপ্লিটিং দ্য ইলেকট্রোস্ট্যাটিক্স উই উইল স্টার্ট দ্য লেসন্স অফ কারেন্ট ইলেকট্রিসিটি। ওকে, তো এরপরেই যে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো তার আগে আমাদের দেখেছি বেশিরভাগ স্টুডেন্টসের এই ডিফিকাল্টিসটা তারা ফেস করে। তো এই কারণের জন্যই কিন্তু আজকে আমার এই ক্লাসটা অ্যাটেন্ড করা, যে কোন লেভেলে গিয়ে তারা কনফিউজড হয় সেটা আমরা আজকের কথা বলবো। আমরা আগের ক্লাসেই ডিসকাস করেছিলাম অ্যাবাউট ইনসুলেটর, কন্ডাক্টর, এই সমস্ত বেসিক আইডিয়াসগুলো জেনেছিলাম যে কোন কোন কন্ডিশনসে প্রেজেন্ট হয়, কোন কোন সাবস্ট্যান্সকে আমরা ইনসুলেটর হিসেবে কনসিডার করতে পারি, কোন কোন সাবস্ট্যান্সকে আমরা কন্ডাক্টর হিসেবে কনসিডার করতে পারি। তো কনফিউশনটা কোথায় আসে? তাহলে আমরা কন্ডাক্টরে দেখতে পারি ইলেকট্রিক ফ্লো হচ্ছে যেখানে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে দিই যে দুটো জিনিসের ইন্টারনাল মিনিং কী বোঝায়। কারেন্ট ইলেকট্রিসিটি আমরা কখন বলবো? ইলেকট্রিসিটি তো একটা এনার্জি, তাহলে কারেন্ট কখন বলবো? ওয়েন ফ্লোস অফ চার্জেস, অর্থাৎ চার্জেস আর ওয়েন ফ্লোয়িং, দ্যাট ইজ কল্ড দ্য কারেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স কথাটা আমরা কখন বলে থাকি? যখন আমরা রেগুলার বেসিসের কোনো ঘটনা বলি তখনই আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা বর্তমানে ঘটছে সেই ধরনের ঘটনাগুলোকে আমরা বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক সেরকমভাবেই কারেন্ট ইলেকট্রিসিটি আমরা বলবো যেটা চলছে, চার্জেস আর ফ্লোয়িং দেয়ার, দ্য ফ্লো অফ চার্জেস। এইরকম কন্ডিশনসকে আমরা বলতে পারি যে কারেন্ট ইলেকট্রিসিটি। স্ট্যাটিক মিনস স্টেবিলাইজেশন কন্ডিশনস অর ইউ ক্যান সে দ্য স্টেশনারি কন্ডিশনস, অর্থাৎ স্থির তড়িৎ। নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে স্থির অবস্থায় আছে। তাহলে যদি আমরা সাবস্ট্যান্স দিয়ে ডিভাইড করি, যে ইনসুলেটরে আমরা দেখতে পেয়েছিলাম যেখানে চার্জ পার্টিকেলস হিসেবে ইলেকট্রনস মুভ করতে পারছিল না, বা চার্জ একটা পার্টিকুলারলি জায়গাতেই স্টেবল ছিল, তাহলে সেই রকম ধরনের সাবস্ট্যান্সকে আমরা কনসিডার করেছিলাম ইনসুলেটর। যেখানে অপোজিটে আমরা কনসিডার করেছিলাম কন্ডাক্টর হিসেবে, সেখানে আমরা দেখেছিলাম যেখানে চার্জ মুভ করতে পারে, চার্জ ক্যারিয়ার্স হিসেবে ফ্রি ইলেকট্রনস ক্রিয়েট হয়, ফ্রি ইলেকট্রনস মুভ করতে পারে এবং একটা ফ্লো হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি এবং ইনসুলেটরের মধ্যে দিয়ে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো ফান্ডা ক্লিয়ার, আর তো কোনো প্রবলেমই ছিল না। বাট কনফিউশনটা কোথায় আসে? কনফিউশন জেনারেলি তৈরি হয় যখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়তে গিয়ে দেখি যে ওখানে কিছু মেটালিক বলসের কথা বলা হয়। এখন মেটালিক বলস কন্ডাক্টর দিয়ে তৈরি হয়, কারণ আমরা জানি মেটাল ইজ ভেরি গুড কন্ডাক্টর। তাহলে মেটালিক বল একটা কন্ডাক্টর, তাহলে যেখানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা এই মেটালিক বলগুলো কেন পড়ছি? তাহলে কোন কারণের জন্য আমরা এই মেটালিক বলগুলোকে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফিনোমেনা দেখাচ্ছে এমন কনসিডার করে নিচ্ছে? এখানেই স্টুডেন্টস কনফিউজড হয়। তাহলে জেনারেলি এখানে কন্ডাক্টরেতে ফ্লো হচ্ছে, তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা কেন পড়ছি? তো এই কনফিউশন আফটার দিস ক্লাস ইউ উইল হ্যাভ দ্য ক্লিয়ার আইডিয়াস অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন টু কাইন্ড অফ ইলেকট্রিসিটিস। ওকে, তো এর ক্লাসের শেষ পর্যন্ত তোমাদের একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। সো নির্ভাবনা এই ক্লাসটা মনোযোগ সহকারে করতে থাকো। তো তার আগে আমরা জেনারেলি আরও কিছু যে ডিফারেন্সেস থাকে এবং কী করে বুঝবো যে কোনটাকে কার ভেতরে কনসিডার করব, কারণ ইলেকট্রিসিটির যে দুটো পার্টস, দুটোই তো ইলেকট্রিসিটিরই অংশ। তাহলে সেক্ষেত্রে কোন কোন ঘটনাগুলোকে কোথায় কনসিডার করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে গরম প্রচুর, তো ঘামছিও তাই। Electricity, okay, so electricity has been divided into two parts. One is called static electricity
অ্যানাদার ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটিকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সও বলে থাকি, যেখানে আমরা দুটো ক্লাস অলরেডি করেছি, তার মাঝখানে এই ক্লাসটা ইন্ট্রোডিউস করাচ্ছি। অ্যানাদার ইজ কারেন্ট ইলেকট্রিসিটি। ওকে, সো কারেন্ট ইলেকট্রিসিটি। তো এই দুটো মেজর পার্টস থাকছে। আজকে আমরা দেখবো এই ডিফারেন্সেস। নাম্বার 1 ডিফারেন্সেস, ইটস টোটালি আনকন্ট্রোলড। It's totally controlled. Means ইলেকট্রিসিটির স্ট্যাটিক পার্সনসটা আনকন্ট্রোলড। এখন যে ইন্টারেস্টিং কথাটা বলতে চলেছি, আমাদের আনকন্ট্রোলড কেন এই কথাটা আমি ইউজ করলাম, আনরেস্ট্রিক্টেডও বলতে পারি, একই ব্যাপার, যে একটা রেস্ট্রিক্টেড, একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড। স্পোরাডিক্যালি হ্যাপেনিংস, ইররেগুলার টাইমস, ইররেগুলার ইন্টারভেলস ইন আওয়ার ডেইলি রুটিন, ইন আওয়ার ডেইলি বেসিস ওয়ার্কিং, আমরা দেখতে পাই যে মোর দ্যান 90 টাইমস আমরা ইলেকট্রিক প্রেজেন্ট করি আমাদের বডিতে। আমাদের আশেপাশে থাকা যে কোনো দুটো বস্তুর কন্ট্যাক্ট যখন করাই, তখনই এই ধরনের স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফিনোমেনাসগুলো ঘটে যায়। অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটির ঘটনাগুলো আমরা দেখতে পাই। কোন কোন ক্ষেত্রে? নাম্বার 1 পয়েন্ট আমরা একটাকে কনসিডার করি। যেমন মনে করো আমরা সবসময়ের জন্য যখন দুটো বডিকে কন্ট্যাক্টে আনি, যখনই দুটো বডি টাচড কন্ডিশনসে আসবে, তখনই প্রডিউস করবে স্ট্যাটিক ইলেকট্রিসিটির। যেমন, আর সেই কারণের জন্যই এটা আমরা আনকন্ট্রোলড। আমরা জীবনে না, আমরা প্রতিদিন কী করি, জীবন তো অনেক বড় জায়গা, তো আমরা আমার একটা স্টুডেন্টও আছে জীবন, তো যাই হোক, তো আমরা প্রতিদিন কী ঘটনাগুলো ঘটাই। যেমন প্রতিদিনই আমরা প্রচুর কিছুর কন্ট্যাক্টে আসি। আমাদের পা গ্রাউন্ডের কন্ট্যাক্টে আসে, আমরা হাতে মার্কার তুলে নিই, তোমরা পেন তুলে নাও, যারা শিক্ষিত হচ্ছে তারা খাতা পেন তুলে নেয়, যারা অশিক্ষিত হচ্ছে তারা কী তুলে নেয় আমি জানি না। তো অশিক্ষিত হচ্ছে মানে আমি কোনো যারা কষ্ট করে পড়তে পারিনি তাদের কথা বলছি না, যারা অনেক কষ্ট করেছে তার সত্ত্বেও পড়তে পারেনি আমি তাদের কথা একদমই বলছি না, তারা অশিক্ষিত না। তাদের লার্নার ফেসিলিটিসগুলো ছিল না, তাদের লার্নিং ফেসিলিটিসগুলো তারা হয়তো পায়নি, তো তাদেরকে আমি একদমই অশিক্ষিত বলছি না। যারা মেটেরিয়ালস তো সবই পেয়েছে বাট তার সত্ত্বেও পড়তে চায় না, বাট যাদের হাতে বই তো আছে বাট বাকি যা যা করলে হয় সেগুলো করে, তো আমি তাদের কথা বলছি। যারা বলে না যে বিং আনএডুকেটেড, তো ঠিক সেরকমই। তো সেরকম যারা হচ্ছে তাদের কথা তো একদমই ডিসকাস করছি না। যারা শিক্ষিত হতে চাচ্ছে তারা সবাই শিক্ষিত। ওকে, তো আমি তাদেরকে শিক্ষিত বলেই কনসিডার করবো। ওকে, তো আমরা দেখছিলাম যে আনকন্ট্রোলড সিচুয়েশনস, কেননা আমরা জেনারেলি যে জিনিসগুলো করে থাকি, যেরকম আমরা হাতে মোবাইল নিই, যেরকমই একটা বইকে আমি টেবিলের উপর ছুঁড়ে দিলাম, এই ধরনের ঘটনাতে দেখা যায় দুটো বডি কন্ট্যাক্টে আসে। রিমেম্বার, দুটো বডি যখনই কন্ট্যাক্টে আসে তখনই কিন্তু ট্রান্সফারিং অফ ইলেকট্রনসের ঘটনাগুলো বা ফিনোমিনাসটা দেখা যায়, আর তৈরি হয় কি, প্রেজেন্টিং হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটির। তাহলে এটা কেন আনকন্ট্রোল? কারণ এই ধরনের ঘটনা ছাড়া আমরা বাঁচতেই পারবো না, কারণ এই ধরনের ঘটনা আমাদের ডেলি রুটিনের মধ্যে আছে। তাহলে এই ধরনের ঘটনা, যেমন মনে করা যে ইভেন কন্ট্যাক্টের মধ্যে আমাদের একটা গায়ে যে শার্ট পরছি, সেটাও কিন্তু শার্টটা আমার গায়ে টাচে আসছে, অর্থাৎ কন্ট্যাক্টে আসছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রেজেন্টেশন হয়। আমি যখন একটা উলেন হ্যান্ড, যখন আমার অর্থাৎ উলেন হেডটা যখন আমার হেয়ারেতে বসাবো, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমার মাথায় চুলের সাথে ওই উলের তৈরি টুপিটাতে যে কন্ট্যাক্ট তৈরি হচ্ছে, সেই কন্ট্যাক্টে ইলেকট্রিসিটি প্রেজেন্ট হচ্ছে। তাহলে এই ধরনের আমি একটা সোয়েটার গায়ে দেবো, সাথে আমার বডির যে লোমগুলো আছে সেই লোমের সাথে কন্ট্যাক্টের দরুন স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রেজেন্টেশন হচ্ছে। তো আমাদের বডি কিন্তু বা আমাদের বডির বিভিন্ন পার্টস স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ইন আওয়ার ডেইলি, আমাদের বলতে পারা যেতে পারে প্রতিদিন মোর দ্যান 100 টাইমস আমরা ইলেকট্রিসিটির ফিনোমিনাসগুলো ঘটিয়ে চলেছি, বাট আননোয়িংলি। সেই জন্য এখানে আমরা আনকন্ট্রোলড বলছি, কারণ এটা আমরা চাই কি ইলেকট্রিসিটির প্রেজেন্টেশন, বাট এটা আমরা ঘটিয়ে চলেছি। এখন এটা শীতকালেতে কিছু টাইমসে আমরা ডিসকভার করা যায়, কিন্তু সামার সিজনে এটা কিন্তু ডিসকভার করা যায় না। এবং এই ধরনের ঘটনা ডিসকাস করলেও সামার সিজনেতে দেখা যায় যে এর এক্স্যাক্টলি এক্সাম্পলসগুলো টেনে আনা যায় না। ওকে, তো এই কারণে আমরা এটাকে বলতে পারি যে এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফিনোমেনা এবং আনকন্ট্রোল, আনরেস্ট্রিক্টেড এবং ইভেন হ্যাপেনিং। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে শর্ট টাইম পিরিয়ডের জন্য। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিন্তু ভেরি শর্ট টাইম পিরিয়ডের জন্য, কারণ দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এয়ার পার্টিকেলস, আমরা আগের সেকশনসে ইন্ডাকশনস লেভেলে একটা পয়েন্ট পড়েছিলাম যে আমি যখন কিছু ওয়ার্ক করতে পারি না, তাহলে আমার হয়ে যদি কেউ পরিবহন করে দেয়, ঠিক সেরকমই। তাহলে সেখানে এয়ার পার্টিকেলস কিন্তু এই ইলেকট্রন ট্রান্সফারিং পয়েন্টকে থেকে যদি দেখা যায় যে এই এয়ার পার্টিকেলস কিন্তু ওয়ার্ক করে অ্যাজ এ কন্ডাক্টর হিসাবে, এবং ইলেকট্রনসগুলোকে আবার যার যে চাহিদা থাকে সেগুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। ওকে, তো এই কারণের জন্য আমরা এটাকে বলছি আনকন্ট্রোল সিচুয়েশন এবং ভেরি শর্ট পিরিয়ড
দের জন্য এইটা ঘটে থাকে, এই ধরনের ফিনোমিনাস দেখা যায়। অপর দিকে আছে কন্ট্রোলড, টোটালি কন্ট্রোলড। when you switched on your light then your light glows। ওকে, তো আমরা যখন মোবাইলেতে সুইচ অন করি, টার্ন অন করি, তখনই মোবাইল সুইচ মানে মোবাইলটা ওপেন হয়। আমরা ফ্যান অন করলে ওপেন হবে, ফ্যান অফ করলে বন্ধ হয়ে যাবে। এই যে ঘটনাগুলো আমরা আমাদের টোটালি কন্ট্রোলের মধ্যে থাকবো। আমরা চাইলে মেসেজ সেন্ড করলে তবে মেসেজ যাবে। এই যে ঘটনাগুলো, তাহলে সেগুলো আমরা কন্ট্রোল করতে পেরেছি। আর এটাই, এই যে কন্ট্রোলিং পয়েন্ট থেকে আমরা বলতে পারি যে কারেন্ট ইলেকট্রিসিটি টোটালি কন্ট্রোলড। অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটিতে কিন্তু ইলেকট্রিককে কন্ট্রোল করা যায়, কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফিনোমিনাগুলো এমনই যে সেটাকে আনকন্ট্রোলড বলতে হচ্ছে। যেরকম কারেন্ট ইলেকট্রিসিটির এক্সাম্পলস যদি নেওয়া যায়, আজকের বর্তমান দিনে যা কিছু আমরা ব্যবহার করছি, ইলেকট্রিসিটি 100%ই বলা যেতে পারে কারেন্ট ইলেকট্রিসিটির জন্যই কিন্তু ব্যবহার করতে পারছি। কারণ আমরা ইলেকট্রিককে যখন রেস্ট্রিক্টেড মোডে আনতে পেরেছি, তখনই কিন্তু আমরা এটাকে ইউজফুল করতে পেরেছি। আদারওয়াইজ কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিক, একটা ঘটনাও আছে যে 600 BCর সময় গ্রিকরাই একমাত্র কিন্তু এটা ডিসকভার করে ফেলেছিল, স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফিনোমিনাগুলো। কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি অনেক পরে তৈরি হয়েছে, এবং কারেন্ট ইলেকট্রিসিটি যখন তৈরি হয়েছে বলা হয় যে আমাদের আর্থের মুভমেন্ট বহু গুণ বছর ডেভেলপ করে গেছে, অর্থাৎ প্রচুর এগিয়ে গেছে। ইলেকট্রিকের জন্য কিন্তু আজকাল আমরা অনেক এগিয়ে গেছি। তো সেই কারেন্ট ইলেকট্রিসিটি কিন্তু টোটালি কন্ট্রোলড ইলেকট্রিসিটি, হিউম্যান কন্ট্রোলড ইলেকট্রিসিটি বলা যেতে পারে। সেই জন্যই এটাকে রেস্ট্রিক্টেড ইলেকট্রিসিটিও বলা হয়। তো আমরা সেকেন্ড পয়েন্ট দেখব। আমরা তাহলে জেনারেলি একটা পয়েন্টের উপরে বেস করেছি, অ্যাট রেস্ট কন্ডিশন চার্জেস আর ফ্লোয়িং। ওকে, সো একটা চার্জ ফ্লো হচ্ছে, চার্জ হিসেবে এখানে ইলেকট্রনসের ফ্লোর কথা বলা হয়েছে। যদিও আমরা সেমিকন্ডাক্টরসে গিয়ে, অর্থাৎ মডার্ন ফিজিক্সের অধ্যায়টা যখন লার্ন করব, তখন কিন্তু আমরা এই কারেন্ট ইলেকট্রিসিটির মডার্ন ফিজিক্সে গিয়ে আমরা যখন এটাকে লার্ন করব, তখনই কারেন্ট ইলেকট্রিসিটির হোলস বলে একটা পয়েন্টকে নোটিফাইড করব, যে হোলস বলে আরেকটা জিনিসের প্রেজেন্টেশন। তবে এখন আমরা ইলেকট্রনসই মনে রাখবো, যে ইলেকট্রনসই কিন্তু মেনলি চার্জকে ফ্লো করাচ্ছে। ওকে, তো একটা হচ্ছে রেস্ট কন্ডিশনসে থাকে, এটা তো আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম। এখন কন্ডাক্টর লেভেলে এই প্রবলেমটা হয়। তাহলে জেনারেলি ইনসুলেটরের মধ্যে তো এই ঘটনা ঘটবেই। তাহলে এটা কি কখন ঘটবে? কন্ডাক্টরের মধ্যে। তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা কন্ডাক্টর নিয়ে কিন্তু প্রচুর কাজ করছি। তাহলে কোন ক্ষেত্রে কন্ডাক্টরকে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির কাজ করাবো? তাহলে আমরা একটু আগেই যে নামটা ডিসকভার করেছি, আমরা পয়েন্টটা কিন্তু জানতাম, কিন্তু আমাদের মিস্টেকটা, কনফিউশনটাকে দূর করার জন্যই আজকের ভিডিওটা। কারণ এই জেনারেলি সমস্ত ফিনোমিনাগুলো আমাদের প্রায়ই জানা, যে সব স্টুডেন্টই কম বেশি এটা জানে। তো কন্ডাক্টরেতে কারেন্ট অর্থাৎ চার্জ ফ্লো হতে পারে, সেমিকন্ডাক্টরেতে চার্জ একটা কন্ডিশনে ফ্লো হয়, ইনসুলেটর যেখানে ফ্লো হয়ই না। তাহলে এইরকম ধরনের ঘটনাতে আমরা বলতে পারি চার্জেস অ্যাট রেস্ট কন্ডিশন। সো ইনসুলেটর এক্সাম্পলস হিসেবে, তাহলে ইনসুলেটরেতে যে ইনসুলেটর হিসেবে সাবস্টেন্স হিসেবে যদি আমরা ইনসুলেটরকে চুজ করি, তাহলে ইনসুলেটরে যে ফিনোমিনাগুলো দেখা যায় সেগুলো স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফিনোমিনা, এবং কন্ডাক্টরে যে ফিনোমিনাগুলো দেখা যায় সেগুলো কারেন্ট ইলেকট্রিসিটির ফিনোমিনা। কিন্তু আমরা একটা পার্টিকুলারলি কন্ডিশনে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেও মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফিনোমিনাও দেখতে পাই কন্ডাক্টরে। সেটা কখন? তাহলে দুটো বেসিসে দেখা যায়, একটা ইনসুলেটরের মধ্যেও দেখা যায়, কন্ডাক্টরের মধ্যেও দেখা যায়, কেবলমাত্র কন্ডাক্টরের মধ্যে দেখা যায়। তাহলে কখন কোন কন্ডিশনসে আমরা কন্ডাক্টরের মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফিনোমিননগুলো দেখতে পাবো? ওকে, তার একটা বেসিক এক্সাম্পলস নেওয়া যাক। মনে করো আমার কাছে একটা মেটাল বল আছে। তাহলে যে ধাতুর বলটা আছে, সেই ধাতুর বলেতে মনে করো আমি কিছু ইলেকট্রনস বার করে নিলাম, এবং ধাতুর বলটাকে একটা ইনসুলেটরের উপর স্ট্যান্ড করিয়ে দিলাম। তো মেটাল যেই বলটা আছে, এই বলটা এখন চার্জড হয়ে আছে। সো এটাকে আমি একটা ইলেকট্রিক্যাল বডি কনসিডার করতে পারি। এইরকম কন্ডিশনসে নেক্সট ক্লাসে গিয়ে আমরা এরকম কন্ডিশনসে কি হয় আগে বলে দিই, এবং নেক্সট ক্লাসটা এর বেসিসের উপর থাকবে।
এবং ইলেকট্রোস্ট্যাটিক্সের লাস্ট ক্লাস ওটা, সরি ইলেকট্রোস্ট্যাটিক্স না, ফার্স্ট চ্যাপ্টার দ্য এলিমেন্টারি ফিনোমিনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট চ্যাপ্টার্সের দ্য এন্ড হবে, মানে ফার্স্ট পোর্শনসটা বলা যেতে পারে। ইলেকট্রোস্ট্যাটিক্স এখন চলতে থাকবে, ইলেকট্রিক্যাল ফিল্ড, কুলম্বস ল, অনেক সেকশনস আছে, ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স, অনেক সেকশনস বাকি আছে। তো ইনসুলেটরের উপর যদি আমরা একটা কন্ডাক্টরকে বসিয়ে দিই এবং কন্ডাক্টরকে চার্জড করি, তাহলে এখানে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সমস্ত চার্জ পার্টিকেলস ওর আপার অথবা বলা যেতে পারে আউটার সারফেসের ওপর অ্যাকিউমুলেট হবে। তাহলে এই যে আউটার সারফেসের ওপর যে অ্যাকিউমুলেট হচ্ছে, কি অ্যাকিউমুলেট হচ্ছে? চার্জেস। কিছুক্ষণ পরেই এর আপার সেকশনসের পোটেনশিয়াল সব জায়গায় সমান হয়ে যাবে। সেগুলো নিয়ে আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক্সের নেক্সট ক্লাসগুলোর মধ্যেই ডিসকাস করব, যেটা কেন হয়। তবে এখন আপাতত একটু হলেও মনে রাখতে হবে যে আউটার সারফেসেতে গিয়ে সমস্ত পোটেনশিয়াল দেখা যায় যে একই হয়। তাহলে সেম পোটেনশিয়াল থাকে কি প্রত্যেকটা সেকশনসে, আউটার সারফেসের প্রত্যেকটা সেকশনসে। যদি এটা একটা স্ফেরিক্যাল মেটালিক বল হয়ে থাকে, তাহলে তার আউটার সারফেসে কিন্তু সমস্ত চার্জ পোটেনশিয়াল সেম থাকে, সেহেতু চার্জেস এখান থেকে এখানে মুভ করতে গেলে কোনো রকম ওয়ার্ক করতে হয় না। এই রকম সময় দেখা যায় যে চার্জেস কোথায় থাকে না, তার আউটার সারফেসে প্রেজেন্ট করে। এরপরে একটা স্টেবিলাইজেশনস কন্ডিশন আসে, যেখানে চার্জেস কোনো ওয়ার্ক করছে না, তাহলে চার্জ একটা স্টেবিলাইজেশনস কন্ডিশনসে আছে। এই রকম ফিনোমিনা যদি আমরা দেখি, তাহলে সেটাকে আমরা, সরি এখান থেকে একটু কেটে নিচ্ছি, সেটাকে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে কনসিডার করব, যেখানে একটা কন্ডাক্টরের মধ্যে কিন্তু কি হয়ে আছে, চার্জড হয়ে আছে। চার্জটা কিছুক্ষণের মধ্যে আউটার সারফেসে ছড়িয়ে পড়বে। আউটার সারফেস মানে কি একদম বাইরের তলে ছড়িয়ে পড়বে, যে বাইরের তলে ছড়িয়ে পড়ার পরে কিন্তু চার্জ একটা স্টেবিলাইজেশন কন্ডিশনসে আসবে। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা কখন অ্যাপ্লাই করব? যদি এই চার্জেস ফ্লো হয়ে যেত বা একটা রেগুলার বেসিসে কন্টিনিউয়াসলি ফ্লো হতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে সেটা কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে পড়ছে। যেহেতু এখানে একটা নির্দিষ্ট জায়গায় কি হয়ে আছে, স্টপ, অর্থাৎ ওই আউটার সারফেসের মধ্যেই ছড়িয়ে আছে, এবং যেখান থেকে আউটার সারফেসের এক অংশ থেকে আরেক অংশতে যদি যায়, যদি সেটা মেটালিক স্ফেরিক্যাল সারফেস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার কোনো ওয়ার্ক করতে হয় না। তাহলে তার যা এনার্জি স্টোর আছে ইলেকট্রনসের, সেই এনার্জিটা ফুল থাকে। এনার্জি ক্যারিয়ার্স হিসাবেও ইলেকট্রনস ব্যবহার হয়, তাহলে এনার্জি এখানে কি থাকে, ফুল থাকে। তাহলে সেই কারণের জন্য আমরা বলতে পারি এটা একটা স্ট্যাটিক সিচুয়েশনসে আছে, স্থির অবস্থায় আছে। এখন তলায় যেহেতু ইনসুলেটর সেকশনস আছে, তো নিচে তো নামতেই পারবে না, তাহলে ওর মধ্যেই বলতে পারা যেতে পারে ওটা রেস্ট্রিক্টেড হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু ওর ভেতরে একটা নির্দিষ্ট অংশেই সীমাবদ্ধ হয়ে আছে, তাহলে তখন আমরা একটা মেটালিক বলকে এই কন্ডিশনসে বলতে পারি স্ট্যাটিক ফিনোমিনন দেখাচ্ছে। তাহলে একটা মেটালিক বলও এখানে, যেখানে মেটাল হচ্ছে একটা কন্ডাক্টর, তার সত্ত্বেও এটা স্ট্যাটিক ফিনোমিনা দেখাচ্ছে, তা স্ট্যাটিক ইলেকট্রিসিটির অংশের মধ্যে যাচ্ছে আমরা কনসিডার করতে পারি। যদি এই বলটার মধ্যে দিয়ে আমরা একটা ওয়্যার পাস করতাম এবং ওই ওয়্যার ধরে যদি ইলেকট্রনস ফ্লো হতে থাকতো এবং যদি ওয়্যারের অন্তিম প্রান্ত গ্রাউন্ডে দিয়ে দিতাম, তাহলে তখন কিন্তু মেটালসের মধ্যে দিয়ে কি হচ্ছে, এবং কন্ডাক্টরও যেহেতু একটা মেটালের অংশ, তাহলে কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রনস ফ্লো হচ্ছে, যেখানে মেটালিক বলও ছিল, মেটালিক বলটাও একটা কন্ডাক্টর, তখন এই পুরো কন্ডিশনসটাকে আমরা কিন্তু কনসিডার করব কারেন্ট ইলেকট্রিসিটির অংশ হিসাবে। তো এই কনফিউশনটা স্টুডেন্টসের মধ্যে দেখা যায়, যে কোন কনফিউশন, যে যারা যখন কোনো কন্ডাক্টর লেভেল নিয়ে পড়ে তখন ভাবে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হয়, তাহলে ওটা স্ট্যাটিক ফিনোমিনা কী করে আমরা বলবো, বা কন্ডাক্টরের যে ফিনোমিনাগুলো আমরা দেখতে পাই সেগুলো স্ট্যাটিক হিসেবে কেন কনসিডার করছি। তো আমরা এই কন্ডিশনসে স্ট্যাটিক রেফার করব এবং ওই কন্ডিশনসে আমরা এটাকে রিলেট করব একটা কারেন্ট ইলেকট্রিসিটিতে। ক্লিয়ার? তো এই হচ্ছে জেনারেল ফিনোমিনাগুলো। আরও যে পয়েন্টসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে মেজারিং স্কেল, অর্থাৎ যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সরি মুছেই তো দিলাম, ওকে। সো এই সেকশনসে আমরা দেখছি, আমরা অলরেডি কয়েকটা পয়েন্ট বেসিসে জেনেছি। এরপরে আমরা যে পয়েন্টটা জানবো, তো মেজারিং ডিভাইসেস,
অর্থাৎ আমরা এই যে ফিনোমিনাগুলো দেখায়, তো আমরা সেগুলোর কতটা স্ট্রেংথেন আছে সেগুলো কি করে চেক করব। তো তার জন্য আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে রেফার করব, সেটা হচ্ছে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, অর্থাৎ স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ, যেটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস আসছে সেটা হচ্ছে এটাই। এবং আউটার সারফেসের ওপরে কত পরিমাণে স্ট্যাটিক ইলেকট্রিসিটির অ্যাকিউমুলেশনস দেখা যায় সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পুরোপুরি ডিসকাস করব। এবং ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট ক্লাসটা যেহেতু পরের ক্লাসেই আমি কমপ্লিট করব, তো তার মধ্যে সেটা মেজারিং হিসাবে দেখছি যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। সো গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ দিয়ে আমরা কি মেজার করতে পারি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যেখানে কারেন্ট ইলেকট্রিসিটি মেজার করতে লাগে কি অ্যানালগ অর ডিজিটাল মিটার, যেখানে আমরা অ্যানালগ মিটার দিয়েও কারেন্ট ইলেকট্রিসিটি মেজার করতে পারি অ্যান্ড অলসো ডিজিটাল মিটার দিয়েও। সো অ্যানালগ আর ডিজিটাল এই দুটো মিটারসের ব্যবহার করে কিন্তু আমরা এর মেজারিং পয়েন্ট চেক করতে পারি, যে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কিভাবে ফ্লো হচ্ছে, রেট অফ ফ্লো, এগুলো দিয়ে আমরা বার করতে পারি। কতটা পরিমাণ চার্জ আছে প্রেজেন্ট, তার পাওয়ার অথবা স্ট্রেংথেন কতটা আছে, সেটা দিয়ে আমরা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ দিয়ে বার করতে পারি, যেখানে এটা নিয়ে পরের ক্লাসে আমরা টোটালি ডিসকাস করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেজারিং পয়েন্ট। আরও একটা পয়েন্ট, ইন্টারেস্টিং পয়েন্ট আছে, আনকন্ট্রোল সিচুয়েশনস তো আমরা বলেছি, আরও একটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি ইনডিউসিং পয়েন্ট, যে এটা কি প্রেজেন্ট করতে পারে, এটা কি প্রেজেন্ট করতে পারে না, এটা প্রেজেন্ট করতে পারে। দেখো, মনে করো যে তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার পাশ থেকে কেউ চলে গেল, তুমি তার পেছনে দৌড়াবে? কখনোই না। এখন মনে করো তুমি দাঁড়িয়ে আছো, তোমার পাশ থেকে কেউ তোমার মানি ব্যাগটা নিয়ে চলে গেল, তুমি দৌড়াবে? 100% দৌড়াবে। তুমি তার পেছনে দৌড়াবে, কারণ তোমার জিনিস সেখানে আছে, তাহলে তোমার সেখানে কি করবে? অ্যাট্রাক্ট করবে। ঠিক সেরকমভাবেই মানি ব্যাগ ছাড়াও যদি কেউ দৌড়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পেছনেও সে দৌড়ে দৌড়ে চলে যায়, সেগুলো দুষ্টুমির লক্ষণ, এছাড়া কিছুই না। যে পাশ থেকে চলে গেল, তার পেছনে আমি দৌড়চ্ছি, তো এইগুলো দুষ্টুমির লক্ষণ, তো এগুলো বাদ দিয়ে বলছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় আমি মানি ব্যাগটা বাবা পার্স নিয়ে কথা বলা ভালো, তাহলে আমার কাছে পার্সটা আছে, পার্সটা নিয়ে কেউ চলে গেল, আমি তার পেছনে কী করবো? দৌড়বো। আর যদি দৌড়তে না পারি, তার দিকে কী করবো? তাকিয়ে থাকবো। ঠিক আছে, যদি আমি দৌড়তে না পারি, তো জেনারেলি প্রথম কন্ডিশনসে আমি দৌড়বো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই ঘটনাটা কেন ঘটলো, তার কী রিজনস আছে, এটাকে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ইন্ট্রোডিউস করবো। এই ঘটনাটা পুরোটাই স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে আমি বোঝাবো, যে যখন একটা অ্যাটমের মধ্যে থেকে ইলেকট্রনস কেউ নিয়ে চলে গেল, আরেকজন রাবিং, ফ্রিকশন, এই ধরনের যখনই কোনো ঘটনা ঘটলো, তখনই বা কন্ট্যাক্টে যখনই এলো, দেখা গেল এর ইলেকট্রনস ওর কাছে মুভ করে চলে যাচ্ছে। সো এ কী করবে? এর ইলেকট্রনস এর ফিরে চায়, মানে ফিরে পেতে চায়, তাহলে সেক্ষেত্রে এ ওকে অ্যাট্রাক্ট করবে, এ ওকে টানার চেষ্টা করবে যে ওর কাছে তো আছে ইলেকট্রনস, যে আয় ইলেকট্রনস আয়, আর ও তো ইলেকট্রনসটা নিয়ে চলে যাচ্ছে, ও যদি জেনারেলি না আসতে চায়, ও অ্যাট্রাক্ট করবে। তাহলে এই কারণের জন্যই অ্যাট্রাকশন ঘটে। সো এটা কি ফিনোমিনা দেখাচ্ছে? অ্যাট্রাকশন ফিনোমিনা দেখাচ্ছে। আবার সিমিলার ঘটনা তখনই ঘটে যখন একই ধরনের কোনো রকম, বলতে পারা যে একই ধরনের, ওর চাই কি মানি ব্যাগ, ওর কাছে মানি ব্যাগ না দিয়ে যদি অন্য কিছু দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? ওর কি সেটা প্রয়োজন? তো সেটা প্রয়োজন না। ঠিক সেরকমভাবে কেউ যদি ইলেকট্রনস মিস করে, তাহলে তার ইলেকট্রনসই প্রয়োজন। তাহলে যার কাছে ইলেকট্রনস আছে, এ মিস করে পজিটিভ হয়েছে, যার কাছে ইলেকট্রনস আছে সে হচ্ছে নেগেটিভ হয়ে আছে, তাহলে এ ওকে অ্যাট্রাক্ট করবে, এই অ্যাটমটা ওই অ্যাটমকে অ্যাট্রাক্ট করবে, কারণ ওর কাছে এটা আছে, এর কাছে সেটা নেই। যার কাছে সেটা, সে কি সেটা চাইবে? সে তো সেটাই চাইবে না, তার কাছে যেটা নেই। তাহলে যেটা আছে সেটা চায় না, যেটা নেই সেটা চায়, কারণ সেটাকে হারিয়ে ফেলেছে। তাহলে ঠিক সেরকমভাবেই এর কাছে ইলেকট্রনস মিস আছে, পজিটিভ তৈরি হয়ে আছে, এ নেগেটিভকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। এখন সেরকম অবস্থায় যদি আরেকটা পজিটিভ চলে আসে, যার কাছেও ইলেকট্রনস নেই, এ তো তাকে বলবে যে তুইও যা, ঠিক আছে, আগে আমি গিয়ে ওর কাছ থেকে তুই ইলেকট্রনসটা নিই, তারপরে তুই আসবি। ঠিক সেরকমই ব্যাপারটা, অ্যাটমের অ্যাট্রাকশন অ্যান্ড রিপালসিভ দুটোই মুভমেন্ট কিন্তু তৈরি হয় এই কারণের জন্য। তাহলে এটা কিসের ফিনোমিনা? অ্যাট্রাকশন আর রিপালসিভ ফিনোমিনা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। যখন পাচ্ছে না, অ্যাট্রাক্ট তো করার চেষ্টা করছে, যে ওটাকে টেনে আমার কাছে আনি, যে ও আমার কাছে আসুক এবং ইলেকট্রনস দিয়ে যাক। সেই কারণের জন্য অ্যাট্রাকশন আর রিপালসিভ দুটো ফোর্সের ফিনোমিনা কিন্তু আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়বো। ওকে, আর আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে কিন্তু এরকম ধরনের জিনিস দেখতে পাই না। এখানে তো আমরা ফ্লো হচ্ছে, তাহলে অ্যাট্রাকশন রিপালশন না, তাহলে এখানে কি হচ্ছে? ফ্লো অফ চার্জেস। ওকে, সো কনসিডার করছি এখানে ফ্লো অফ চার্জেস। এক মিনিট, হ্যাঁ, তো আমরা ছিলাম ফ্লো অফ চার্জেসের কথা বলছিলাম। তো সেক্ষেত্রে এখানে কি হচ্ছে? এটা একটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট,
এটা কীরকম চাইছি, এটাকে আমরা কীভাবে অ্যানালিসিস করতে পারি? দুটো জায়গায় পোটেনশিয়াল ডিফারেন্স হয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স আমরা ক্লিয়ার করব পরের কয়েকটা ক্লাসের পরেই আমরা পোটেনশিয়াল ডিফারেন্স ক্লিয়ার করব। পোটেনশিয়াল ডিফারেন্স মানে এখন এটুকু ভাবো যে কিছু অসমতা। কিসের অসমতা? কিসের অসমতা? চার্জের অসমতা। কোনো দুটো বডিতে যদি চার্জের অসমতা থাকে সেটাকেই বলছে পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ এর যা চার্জ আছে, ওর যা চার্জ আছে, তার সম্পূর্ণ ডিফারেন্ট চার্জ। তাহলে এইরকম সিচুয়েশনসকে এখন অ্যাজিউম করো যে পোটেনশিয়াল ডিফারেন্স হিসেবে। তাহলে এখানে কি চাইবে? প্রেজেন্টিং করা চাইবে। যদি আমি একটা অংশ থেকে জল ঢালতে থাকি, তাহলে সে একটা অংশ থেকে একটা প্লেট যদি আমি এইভাবে রেখে দিই এবং এখানে যদি জল ঢালতে থাকি, জল কি স্টেবল করবে? জল এখান থেকে গড়িয়ে পড়বে। কিন্তু আমি যদি এটাকে এরকম অবস্থা রাখি, তাহলে যে অংশতে এক ড্রপ জল ফেলবো তাহলে সেটা কিন্তু জলটা স্টে করবে ওরকম। তাহলে কী চাই? ব্যালেন্স চাই। ঠিক সেরকমভাবেই একটা পার্টিকুলারলি ব্যালেন্স আনার জন্য সাপোজ মনে করা যাক আমি এখানে ইনসুলেটরের উপর একটা মেটালিক বল রেখেছি, এখানেও আমি একটা ইনসুলেটরের উপর মেটালিক বল রেখেছি। একটু আগে আমরা স্ট্যাটিক ফিনোমেনা বুঝেছি, এখানে কিছু পজিটিভ করে নিয়েছি, এখানে আমরা নেগেটিভ করে নিয়েছি। অর্থাৎ কি, এখানে আমি এর থেকে কিছু ইলেকট্রনস নিয়ে ওখানে গিয়ে রেখেছি, তার জন্য আমি কিছু ওয়ার্ক করেছি। এর জন্য এই ওয়ার্কটাই তৈরি করেছে এখানে পোটেনশিয়াল। ঠিক আছে, আমার ওয়ার্ক ফর্ম করেছে এখানে পোটেনশিয়াল। তাহলে এর ভেতরে কিছু এক্সট্রা এনার্জি আছে দুটোর ভেতরে। সেই এক্সট্রা এনার্জিটা কোথা থেকে গেল? না, আমি যে ওয়ার্কটার মাধ্যমে এটা থেকে ইলেকট্রনস একে ট্রান্সফার করেছি, এই ওয়ার্কটাই এখানে পোটেনশিয়াল হিসেবে ওয়ার্কিং করছে। ওকে, ক্লিয়ার? তাহলে এখন এ তো একে অ্যাট্রাক্ট করছে, দুজন দুজনকে টানছে, কারণ এর কাছ থেকে এর কিছু মিসিং আছে, ওর কাছে সেটা আছে। এই রকম কন্ডিশনসে আমি যদি দুষ্টুমি করে একটা কন্ডাক্টর ওয়্যার যদি এর সাথে কানেক্ট করে দিই, তাহলে কন্ডাক্টর ওয়্যারের মধ্যে আমরা জানি যে কী পেলো? পোটেনশিয়াল ডিফারেন্স। আগের ক্লাসটাই আমি করেছিলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে, এর থেকে ইলেকট্রনস আস্তে 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 মুভ করে এতে চলে আসবে এবং ইলেকট্রনসের এই মুভমেন্টই দেখা যাবে। এখান থেকে ইলেকট্রনস কিছু মেটালিক বলগুলো থেকে মুভ করতে থাকবে। যেহেতু এটা মেটালিক বল, তাহলে সেহেতুই কিন্তু এইভাবে, কিন্তু এটা যেহেতু আমরা ধরে নিয়েছিলাম মেটালিক বল, তাহলে সেহেতু এইখান থেকে ইলেকট্রনসগুলো আস্তে আস্তে মুভমেন্ট করে স্টেবিলাইজেশন কন্ডিশনস আসার চেষ্টা করবে। এই যে ওয়্যারের মধ্যে দিয়ে, এই সেকশনস দুটোকে বাদ দিয়ে যদি আমরা ওয়্যারের মধ্যে দিয়ে যদি দেখি, তাহলে ওয়্যারের মধ্যে দিয়ে একটা রেস্ট্রিক্টেড ফ্লো হতে থাকে। কার ফ্লো? না, ফ্রি ইলেকট্রনসের ফ্লো হতে থাকে। এই যে ফ্রি ইলেকট্রনসের ফ্লো হতে থাকে এবং এই দুটোকে ডিসচার্জ করা পর্যন্ত যে কন্টিনিউয়াসলি ফ্লো হয়, সেটাকেই তো আমরা বলছি কারেন্ট ইলেকট্রিসিটি, সেটাকেই তো আমরা বলছি এটা কন্টিনিউয়াস ফ্লো। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করতে পারি কারেন্ট ইলেকট্রিসিটিতে। তাহলে এই হচ্ছে আরও দুটো ফিনোমিনা দেখলাম। এরপরে আমরা লাস্ট সেকশনে যেটা দেখব, প্রেজেন্টেশন। যে দুটো ধরুন, দুটোতে কী কী প্রেজেন্টেশনস তৈরি হয়। অ্যাট্রাকশন রিপালশন তো বুঝলামই, ঠিক আছে। তো সেহেতু আমাদের এর ভেতরে আমরা ওই সমস্ত সেকশনসগুলো পড়বো, কুলম্বস ল থেকে শুরু করে অ্যাট্রাকশন রিপালসিভের যত ধরনের ফিনোমিনাগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করব। ওকে, তো লাস্ট পয়েন্টে গিয়ে বলবো ইনডিউসেস আর প্রেজেন্টেশনস। স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য আমরা বললাম যে কী প্রেজেন্ট করতে পারে? অ্যাট্রাকশন অ্যান্ড রিপালসিভ ফোর্স প্রেজেন্ট করে। তাহলে ফোর্স প্রেজেন্টেশনস হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য, একটা অ্যাট্রাকশন অথবা রিপালশন, এই দুটো ফোর্স প্রেজেন্টেশনস হয়। এর প্রেজেন্টেশনস অর্থাৎ যখন ফ্লো অফ কারেন্ট তৈরি হয় তখন প্রেজেন্ট করে ম্যাগনেটিক ফিল্ড। এই পার্টটা আমরা থার্ড নাম্বার লেসন যেটা আছে, যে চ্যাপ্টার্সটা আছে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। সেখানে আমরা এই ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস হচ্ছে কিসে? কারেন্ট ইলেকট্রিসিটির জন্য। অর্থাৎ যখন কোনো চার্জ পার্টিকেলস মুভ করছে, তখন ওর মুভমেন্টের দরুন আশেপাশের পরিবেশে ইন্ডিউস করছে কি? ম্যাগনেটিক ফিল্ড, জেনারেট করছে ম্যাগনেটিক ফিল্ড। কী করে প্রেজেন্ট করবে সেগুলো আমরা টেক্সট ক্লাসে ডিসকাস করব। তো শুধু আজকের জিনিসে যেটা অ্যাট্রাকশন রিপালসিভ তৈরি করতে পারছে, বাট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। সো একটা জিনিস বারবার বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, এই জিনিসটা কিন্তু কখনোই মিস করবে না। সেটা হচ্ছে যখন ইলেকট্রিক অর্থাৎ চার্জ রেস্ট কন্ডিশনে থাকে, তার আশেপাশে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় না, শুধু ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশন রিপালসিভ ফোর্স তৈরি হয়, ম্যাগনেটিক অ্যাট্রাকশন তৈরি হয় না। তো ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করার জন্য যে অ্যাট্রাকশন, সেটাই তো ম্যাগনেটিক অ্যাট্রাকশন। তো ম্যাগনেটকে অ্যাট্রাকশন করার মতো কোনো অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট হয় না। বাট যখন চার্জ পার্টিকেলস মুভ করতে থাকে, দৌড়াতে থাকে, প্রেজেন্ট করে ম্যাগনেটিক ফিল্ড, তৈরি করে আরও এক অন্য ধরনের ফিল্ড, যেখানে একটা ম্যাগনেটকে রাখলেও কিন্তু সে বুঝতে পারবে একটা ম্যাগনেট আছে, তার পাশ থেকে হঠাৎ করেই একটা চার্জ পার্টিকেলস বেরিয়ে গেল, ম্যাগনেট বুঝতে পারবে যে তার পাশ থেকে কেউ চলে গেল। এই যে ধরনের অ্যাট্রাকশন, ম্যাগনেটিক অ্যাট্রাকশন, ঠিক আছে, যে আমার পাশ থেকে ক্রস করলেই আমি বুঝতে পারি যে সে কে গেল, ঠিক সেই ধরনের অ্যাট্রাকশন কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটিতে দেখতে পাবো, যেটাকে আমরা বলছি ম্যাগনেটিক অ্যাট্রাকশন বা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। তো এই হচ্ছে আমাদের দুটো ইলেকট্রিসিটির ডিফারেন্সেস। তো আশা করি
পুরো ক্লাসটার মধ্যে দিয়ে বোঝা গেছে যে এক্স্যাক্টলি মেন কী ডিফারেন্সেস দেখা যায় দুটো সেকশনসে, একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে। তো সামারি হিসাবে আমরা সহজে কীভাবে বুঝতে পারি, একটা রেস্ট কন্ডিশনসে থাকে, তাহলে রেস্ট কন্ডিশনে থাকার দরুন আমরা জানি যে ইনসুলেটরের মধ্যে তো অবশ্যই হ্যাপেনিং হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। শুধু ইনসুলেটরের মধ্যে না, আমরা একটা নির্দিষ্ট শর্তে কন্ডাক্টরের মধ্যেও কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফিনোমিনা দেখতে পাই, যেখানে কন্ডাক্টরের মধ্যে কিছুক্ষণের মধ্যে স্টেবল কন্ডিশনসে যায় চার্জ এবং চার্জের কন্টিনিউয়াস ফ্লো হয় না। কন্টিনিউয়াস ফ্লো হলে তবেই আমরা সেটাকে কারেন্ট ইলেকট্রিসিটি বলতে পারবো। কারেন্ট ইলেকট্রিসিটির ডিটেলসে আমরা বুঝতে পারলাম, তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, এটা অ্যাট্রাকশন আর রিপালসিভ ফোর্স জেনারেট করে। তো এই হচ্ছে আমাদের ডিসকাস ছিল আজকের এই টপিকের ওপর। তো আশা করছি ক্লাসের মধ্যে দিয়ে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারো। আর প্রত্যেকেই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব, অলরেডি বলে দিয়েছি, তো আরেকবার রিমেম্বার করাচ্ছি যে নেক্সট ক্লাসে কিন্তু আমরা টোটালি ডিসকাস করে দেব, যেখানে থাকছে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ সম্পর্কে এবং ইলেকট্রিক স্কিন সম্পর্কেও আমরা আলোচনা করব, যে তড়িৎ পর্দা কী জিনিস আর আউটার সারফেসেতে কত পরিমাণ ইলেকট্রিক চার্জ থাকার দরুন তার সারফেস ডেন্সিটি, ইলেকট্রিক্যাল সারফেস ডেন্সিটি যেটা থাকে বা ইলেকট্রিক্যাল চার্জ ডেন্সিটিও বলা যেতে পারে, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আগামী ক্লাসের জন্য শুভেচ্ছা রইল, আর সবাই প্রত্যেকে ভালো থাকো। আর এখন তো যে সিচুয়েশান চলছে তোমরা জানোই, তো সেই সিচুয়েশানের জন্য বলছি যে লকডাউনের কিন্তু কেউ ঘর থেকে সত্যিই বেরিও না, কারণ এটা সত্যিই অত্যন্ত বিপজ্জনক। পরিবারের কেউ না কেউ যত পারা যায় যে কম জনের মধ্যে দিয়ে এই কাজটা করা, অর্থাৎ পরিবারের যে ব্যক্তি যাচ্ছে সে একাই বাজারে যাক, যেগুলো খুবই অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেগুলো অবশ্যই তো করতে হবে, আমাদেরও করতে হয়। তো সেক্ষেত্রে আমি এটুকু বলবো যে তোমাদের কোনো দরকার না থাকলে একদমই বেরিও না। তো যারা বেরোচ্ছে তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে বলো, তাদেরকে খেয়াল রেখো এবং বাড়িতে বড় যারা আছে তাদেরকে অবশ্যই নিজের কাছাকাছি রাখার চেষ্টা করো। এবং এটুকুই বলবো যে তাদেরকে একদমই তাদেরকে বুঝিও যে এখন বাইরে বেরোনোটা কতটা ডেঞ্জারাস, কারণ আমাদের বাড়িতে যারা দাদু বা দিদিমা বা আমাদের বয়স্ক যারা আছে তাদেরকে কিন্তু ভালো রাখার দায়িত্বটা তোমাদেরই থাকে। তো ভালো থেকো। তো নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার হও। তো ততক্ষণের জন্য গুড নাইট।